আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। বন্যায় এ পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে। উজান থেকে আসা ঢলের পানিতে নতুন করে প্লাবিত হচ্ছে ফেনীর দাগনভূঞা সহ পার্শ্ববর্তী এলাকা। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সাপুয়া, জয়লস্কর সহ বেশ কিছু ইউনিয়ন। পানিতে রাস্তাঘাট ডুবে যাওয়ায় দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ এবং উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় রাস্তায় আটকে আছে ত্রাণবাহী গাড়ি। আশ্রয় শিবিরে খাবারের জন্য চলছে হাহাকার। অসহায় বানভাসী মানুষদের উদ্ধার করতে প্রয়োজন এখন পর্যাপ্ত মেশিন চালিত নৌকার। ফেনীর বন্যা কবলিত এলাকা ঘুরে রিপোর্ট করছেন মুশফিকুর রহমান, ছবি তুলেছেন ইমদাদুল হক। বন্যার পানিতে ডুবে গেছে ঘর, আদরের মেয়ে আর পালের দুটো গরু নিয়ে টিকে থাকার লড়াই তাদের। ভেসে গেছে রাস্তাঘাট, ফসলি জমি, মুরগির খামার, গবাদি পশুর পাল, ভাসছে মানুষ। পানিবন্দী স্বজনদের উদ্ধার করতে না পেরে দিশেহারা অনেকেই। পানি আজকে 5 দিনে পানি বন্দি গেছে মানুষ। আগে পানি সীমিত ছিল, এখন আজকে 5 দিনে পানি বন্দি হয়ে গেছে। সব এনে মানে দমদমার হারে আছে না, মরে গেছে কইতে পারিনি। আমাদপুর আজ 2-3 দিন ইত্যানি আর বাইরে গেছে। কলাগাছের ভেলা ট্রাক্টরে করে নিরাপদ স্থানে দুর্গতদের সরিয়ে নেয়ার প্রাণপণ চেষ্টা চলছে। বিশুদ্ধ পানি, খাবার এবং নিরাপদ আশ্রয়ের সংকটে বিপর্যস্ত ফেনীর দাগনভূঞাবাসী। পরিস্থিতি খুবই ভয়াবহ। তারপর অনেকদিন পর্যন্ত আমরা খাওয়া দাওয়া কষ্ট করতেছি এবং এই পাশের বাড়িতেও অনেকগুলো ফ্যামিলি বন্দী আছে। আসলে খুব খারাপ অবস্থা। এখানে আপনার পর্যাপ্ত পরিমাণে ট্রলার আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে ত্রাণ নেই। অনেক ত্রাণের প্রয়োজন। রাস্তাঘাট ডুবে যাওয়ার কারণে আসলে লোকেট করতে পারতেছি না যে কোন বাড়ি কোন দিকে হেল্পের সহযোগিতার আহ্বান আসতেছে, কিন্তু আমরা আসলে পুরোপুরিভাবে ওই জায়গায় যেতে পারতেছি না। পানিতে আটকে পড়া মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা স্বেচ্ছাসেবকরা। তবে পর্যাপ্ত বোট না থাকায় দুর্গম এলাকাগুলোতে পৌঁছাতে পারছে না তারা। এদিকে আশ্রয়কেন্দ্রে আসা বানভাসী মানুষকে চিকিৎসা সেবা দিচ্ছে বিজিবি। বানভাসী এলাকাগুলোতে ত্রাণ পৌঁছে দেওয়ার পাশাপাশি উদ্ধার কাজ চালাতে প্রয়োজন আরও বোটের। রাস্তা অচেনা হয়, খুব বেশি দুর্গত এলাকায় পৌঁছাতেই পারছে না স্বেচ্ছাসেবকরা। সমস্যার উত্তরণে প্রয়োজন স্থানীয়দের সাথে সমন্বয় করে কাজ করা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ফেনী। বন্যা দুর্গত ফেনী, নোয়াখালী সহ বিভিন্ন অঞ্চলে বিশেষ উদ্যোগে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। নিজস্ব হেলিকপ্টার দিয়ে আটকে পড়াদের উদ্ধারও করছে বাহিনীটি। ফুলগাজী, পরশুরাম অঞ্চলের বিভিন্ন এলাকা এখনও পানির নিচে। তবে ধীরে ধীরে পানি নামতে শুরু করায় কয়েকদিনের মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। এদিকে চট্টগ্রামের দুর্গত এলাকা থেকে আটকে পড়া লোকজনকে উদ্ধার করেছে সেনাবাহিনী ও বিভিন্ন সংস্থার স্বেচ্ছাসেবীরা। রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান। পাখির চোখে বন্যা দুর্গত ফেনী, নোয়াখালী সহ আশপাশের এলাকা। ক্যামেরায় যতদূর দেখা যায় শুধু থই থই পানি। পানিতে ডুবে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট। পরিস্থিতি এতটাই নাজুক যে ওপর থেকে দেখা গেল সড়কে চলছে নৌকা। এমন দুর্গম অঞ্চলে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। শুকনো খাবার, প্রয়োজনীয় ঔষধ সামগ্রী দেওয়া হচ্ছে র্যাবের নিজস্ব হেলিকপ্টার থেকে। তারা সর্বাধিক চেষ্টা করছে যেন ভয়াবহ বন্যা পরিস্থিতি আছে সেটি যেন খুব দ্রুত কেটে ওঠা যায়। এবং একই সাথে আমরা দেখছি এতটা যে বন্যা যেটি গত কয়েক দশকের রেকর্ড ভেঙে গেছে, আমরা আশা করছি এই দ্রুত বন্যা কেটে গিয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ফেনীর পরিস্থিতি। পুরোদিন বৃষ্টি না হওয়ায় অনেকটা আশা জাগা নিয়ে এসব এলাকা ধীরে ধীরে কমতে শুরু করেছে পানি। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এখন দীর্ঘ যানজট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একদম বলতে গেলে। এদিকে বন্যার পানি নামতে শুরু করেছে চট্টগ্রামের দুর্গত এলাকা থেকে। ফটিকছড়ির সুন্দরপুর সহ বিভিন্ন ইউনিয়নের আটকে পড়া লোকজনকে উদ্ধার করেছে সেনাবাহিনী ও বিভিন্ন সংস্থার স্বেচ্ছাসেবীরা। অন্তত 50,000 মানুষ পানিবন্দী হয়ে বাসাবাড়ির ছাদ ও চালে আটকে আছেন। যেদিকে দু চোখ যায় সেখানটায় অথই পানি। সড়ক থেকে ফসলের মাঠ, বসতভিটা সবই ডুবে আছে পানির নিচে। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। ধারণার চেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত এখানকার জনজীবন। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, পরশুরাম, ফেনী।
বন্যায় দুর্গম এলাকায় সাহায্য পৌঁছে দিতে বিমান বাহিনীর বাসার ঘাঁটি থেকে উড়ে যাচ্ছে একের পর এক হেলিকপ্টার। নৌযান সংকটের কারণে যেসব এলাকায় যাওয়া যাচ্ছে না সেসব এলাকায় আকাশপথে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। ফেনী থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। বিমান বাহিনীর হেলিকপ্টারের শব্দ পেয়ে উঁচু স্থানে এসে হাত নেড়ে সাহায্যের জন্য ডাক দিচ্ছেন বানভাসীরা। 3 দিন ধরে পানিতে ডুবে আছে ফেনীর পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া সহ আশপাশের জনপদ। নৌকা ও ট্রলার সংকটের কারণে বেশিরভাগ স্থানে পর্যাপ্ত ত্রাণ সহায়তা এখনও পাঠানো সম্ভব হয়নি। তাই ঢাকা থেকে আকাশপথে অতি প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ভয়াবহ বন্যা আক্রান্ত এলাকায় ছুটে যাচ্ছে সামরিক হেলিকপ্টার। এখন আমরা 2000 কেজি নিয়ে আসছি, আবার আমাদের সকালে 3টা হেলিকপ্টার এসেছে 2000 কেজি করে। এভাবে কন্টিনিউ আমরা সারাদিন মিশন করতেছি। আমরা সানরাইজ থেকে সানসেট পর্যন্ত এভাবে কন্টিনিউ মিশন করে যাচ্ছি। বাকি কোনো রাস্তা থেকে আসা সম্ভব না এখন, সেহেতু আমরা হেলিকপ্টার থেকে যেহেতু আসছি, এখানে আমাদের দায়িত্ব বাংলাদেশ বিমান বাহিনী সবসময় চেষ্টা করে গেছে মানুষের পাশে দাঁড়ানো। যোগাযোগ বিচ্ছিন্ন এসব এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে আছেন। আকাশপথে খেজুর, চিরা, ওরস্যালাইন, খাবার পানি সহ অতি প্রয়োজনীয় সামগ্রী তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। উপর থেকে প্যারাসুট দিয়ে ছোট ছোট প্যাকেট ফেলতে পারছি ত্রাণের ব্যাপারে। তো এই ব্যাপারটাতে যেটা মূল ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো কি মানুষকে আশা দেওয়া এবং মানুষকে খুব ইমার্জেন্সি সাপ্লাই দেওয়া। এটা হয়তো বা খুব বেশি পরিমাণে হবে না, যেভাবে রিভার কমিউনিকেশনে যেতে পারবে। তারা সাপোর্ট চাচ্ছে, পতাকা উড়াচ্ছে বা হাত নাড়াচ্ছে, আমরা সেখানে যাচ্ছি। আপনারা দেখেছেন বাসার উপরে বাড়ি বাড়ি গিয়ে আমরা দেওয়ার চেষ্টা করেছি। 3 দিন ধরে এভাবেই কাজ করে যাচ্ছেন বিমান বাহিনীর সদস্যরা। দিনের আলো যতক্ষণ থাকে ততক্ষণই উঠছে হেলিকপ্টার। একই সাথে বন্যার্তদের চিকিৎসার জন্য মেডিকেল টিমও কাজ করছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ফেনী। দেশের বন্যা কবলিত পূর্ব ও পূর্ব দক্ষিণ জেলাগুলোতে ত্রাণ তৎপরতা এবং পুনর্বাসনের সরকারি, বেসরকারি ও দাতা সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 44টি এনজিও নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। দুর্গত এলাকায় পানি নেমে যাওয়ার পরপরই খাদ্য ঘাটতি মোকাবেলায় প্রবাসী সহ দাতা গোষ্ঠীদের সহযোগিতা চাওয়া হবে বলে জানান প্রধান উপদেষ্টা। সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে ডক্টর ইউনূসের উদ্ধৃতি দিয়ে এসব কথা জানান তার প্রেস সচিব ও বেসরকারি সংস্থা ব্র্যাকের পরিচালক আসিফ সালেহ। এই জায়গাগুলোতেও কি ধরনের ত্রাণ দরকার এবং সেই ধরনের ত্রাণ জোগাড় করা, পাশাপাশি কোন জায়গাতে ত্রাণটা বেশি দরকার সেই জায়গাগুলো তো যাচ্ছে কিনা সেখানে একটা সমন্বয়ের ব্যাপার আছে। আমরা আশা করছি একটা নতুন পরিকল্পনার মাধ্যমে, আমরা একটা স্ট্রাকচারের মাধ্যমে আমরা যেতে পারবো। আমরা চেষ্টা করছি ডিজেল পাঠিয়ে ওইখানে যাতে টাওয়ারগুলোকে কোনোভাবে যেন চালু করা যায়। এই সমস্ত ডিস্ট্রিক্টের থেকে কিন্তু প্রচুর লোক বিদেশে থাকে, তাহলে হবে কি ওদের সাথে ডায়াসপোরারও একটা সরাসরি সম্পর্ক তৈরি হবে। বন্যা দুর্গতদের সহযোগিতায় যেন সব মানুষ এক হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। নগরীর লাখো মানুষ সাধ্য অনুযায়ী টাকা, জরুরি কাপড়, ওষুধপত্র নিয়ে অংশ নিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কার্যক্রমে। সমন্বয়করা জানান শুক্রবার রাত 2টা পর্যন্ত প্রায় 1.5 কোটি টাকা উঠেছে। বিস্তারিত আদ্দিন সচিবের রিপোর্টে। দিন নেই রাত নেই ত্রাণ দিতে মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগে কেউ কি দেখেছে কখনো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তারই বড় উদাহরণ। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ঢাকা নগরের লাখো মানুষ এগিয়ে আসছেন, সারা দেশের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। বলছেন বন্যা কবলিত এলাকার মানুষের ভয় নেই। কর্মযজ্ঞ দেখে আমরা অভিভূত। আমি আমাদের স্টুডেন্ট ছাত্রদের সবাইকে দোয়া করি, তোমরা অনেক দিন বেঁচে থাকো, তোমাদের হাতে এই বাংলাদেশ, তোমাদের হাতেই বাংলাদেশ আর থেমে থাকবে না, বাংলাদেশ এগিয়ে যাবেই। সবারই সহযোগিতা দরকার, একেবারেই সবার সহযোগিতা ছাড়া এটা সম্ভবই না। প্লাস্টিকের ব্যাংকে জমানো 35,000 টাকা নিয়ে এই দুই ছোট্ট শিশু হাজির টিএসসিতে। সব টাকা দিয়েছে বন্যার্তদের জন্য।
এইরকম রেসপন্স মনে হয় আমরা আমাদের জন্মের পর তো দেখিনি, আমাদের বাবা মায়েরা তাদের বয়সে দেখেছেন কিনা এটা তো একটু ডাউট আছে আমাদের। ভালো লাগছে যে একটু হলেও যদি দেশের পাশে কিছু দাঁড়াতে পারি। আমরা যদি এই দুর্যোগটা ওভারকাম করতে চাই আমাদের একসাথে থাকতেই হবে। পাশে দাঁড়াতে পারছি, সবার জন্য কাজ করতে পারছি, এটা আমাদের ভিতর থেকেই ভালো একটা ফিলিংস কাজ করে। বন্যার মহাদুর্যোগে আক্রান্ত অর্ধকোটি মানুষের পাশে দাঁড়াতেই গণত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাত 2টা পর্যন্ত অর্থ এসেছে হচ্ছে 1,42,50,196 টাকা। জেলা প্রশাসনের মাধ্যমে এই ত্রাণ বিতরণের কার্যক্রমটি আমরা হাতে নিয়েছি, কারণ এটি হচ্ছে এখন তারাই বাস্তব অবস্থাটি জানেন। ফেনীতে 4টি সহ বন্যা কবলিত বিভিন্ন জেলায় মোট 18টি ট্রাকে ত্রাণ পাঠানো হয়েছে। সমন্বয়করা জানান, গত 2 দিনে অনেক কাপড় এসেছে, এখন বেশি দরকার ওষুধ, স্যালাইন, প্যাড এবং লাইফ জ্যাকেট। আশ্রয় কেন্দ্রগুলোতে থাকার জন্য ওনাদের পার্টির দরকার হয়, আমাদের এনাফ পার্টি আসেনি। ঠান্ডা, জ্বর, কাশি, ডায়রিয়া বা পানিবাহিত রোগের জন্য যে সাধারণত যে মেডিসিনগুলো নেওয়া হয় সেগুলো দিবেন। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা সহযোগিতা করতে চান তাদের এই নম্বরে টাকা পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। যেন হারিয়ে যাওয়া আস্থাটা বিশ্বাস হয়ে ফিরেছে বাংলার মাটিতে। সবাই এক হচ্ছেন ছাত্রদের ডাকে। বন্যা দুর্গতদের পাশে থাকার জন্য এদেশের লাখো মানুষ, কোটি মানুষ আজ এক হয়েছেন। কেউ অর্থ দিয়ে, কেউ বা ত্রাণ নিয়ে এগিয়ে আসছেন, ছুটে আসছেন এই টিএসসিতে, লাইন ধরে দিচ্ছেন বন্যার্ত মানুষের জন্য তাদের সহযোগিতা হাত বাড়িয়ে। এমনি করে সবাই এক হলে যে কোনো বড় সংকট উত্তরণ সহজ হবে বলে মনে করছেন তারা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, টিএসসি, ঢাকা। বন্যা আক্রান্ত 11 জেলায় এখনো 9.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দপ্তরটির সচিব কামরুল হাসান। সচিব বলেন, ক্ষতিগ্রস্ত 3,500 আশ্রয়কেন্দ্রে প্রায় 3 লাখ মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে দুর্গত এসব এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলেও আশা করেন তিনি। যখন পানি নেমে যাবে তখন মানুষের যেমন হয় তেমনিভাবে গবাদি পশু, যেমন এই সময় যে ঘাসগুলো যেটা খেয়ে থাকে গবাদি পশু, সেটা হয় খানিকটা পচনশীল হয়তো, তখন গবাদি পশুর আক্রমণ হয়। তো এই বিষয়টা আমাদের মাথায় আছে এবং আমরা অলরেডি বলে দিয়েছি যেন বন্যা পরবর্তী সময়ে পানিবাহিত রোগ যেটা আছে এটি যেন ছড়িয়ে না পড়ে, এই ব্যাপারে আমাদের পূর্ব প্রস্তুতি আছে। রাজনৈতিক দলের সাথে সংলাপের মাধ্যমে রাষ্ট্র সংস্কার ও জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি শেখ হাসিনার স্বৈরতন্ত্র টিকিয়ে রাখতে যেসব আমলারা সহায়তা করেছিল তাদের দ্রুত অপসারণের দাবি জানান। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। বিএনপির একসময়ের জোটসঙ্গী সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যোগ দেন। স্মৃতিচারণ করতে গিয়ে সহকর্মীরা মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে কাজী জাফর আহমদের নানা অবদান তুলে ধরেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, জনগণের প্রত্যাশা প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে। আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা একটা রোড ম্যাপ দিবেন যে কিভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন, কিভাবে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো ঘটিয়ে তারা জনগণের একটা স্বস্তি দিয়ে তার সামনের দিকে এগোবেন এবং নির্বাচনের ব্যবস্থা করবেন। কারণ ফাইনাল অথরিটি ইজ দ্য পিপল। এটা অবশ্যই একটা নির্বাচিত পার্লামেন্টের মধ্য দিয়ে তাদের মাধ্যমে সেটাকে আসতে হবে, এর কোনো বিকল্প নেই। প্রশাসনে এখনো স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগীরা বহাল তবিয়তে রয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত তাদের অপসারণের দাবি জানান। আমরা খুব চিন্তিত হই যে আজকে প্রায় 16-17 দিন হচ্ছে, এখন পর্যন্ত ওই সেক্রেটারিয়েটে যে সমস্ত সেক্রেটারিরা এই সরকারকে এতদিন ধরে চালিয়েছে, তাদের কুবুদ্ধিগুলো দিয়েছে, তারা এখনো ওই সরকারের সচিবের দায়িত্বগুলো পালন করছে। অবিলম্বে ওই ব্যুরোক্রেসিতে যারা প্রো পিপুল আছেন, যারা জনগণের সঙ্গে সম্পৃক্ত আছেন, সে আইন মেনেই সব মেনেই তাদেরকে আমরা পাশে দেখতে চাই। গ্রহণযোগ্য শিক্ষকদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়ার দাবিও জানান বিএনপি মহাসচিব।
গণতন্ত্র মঞ্চ, সমমনা জোটের শীর্ষ নেতারা আলোচনায় অংশ নেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। ভারত ও বাংলাদেশে অতিবৃষ্টি, ড্যাম ও ব্যারেজ দিয়ে পানির অস্বাভাবিক ঢল নেমে আসার পাশাপাশি নদীর নাব্যতা হ্রাসকে চলমান বন্যার প্রধান কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলেন, আবহাওয়া বন্যার পূর্বাভাস জানানোর বিষয়ে ভারতের সাথে চুক্তি থাকলেও জলাধার ও বাঁধ খুলে দেওয়ার আগে জানানোর চুক্তি নেই, আছে রেওয়াজ। এই কারণে গণহারে ভারতকে গালি না দিয়ে প্রকৌশলগত জায়গা থেকে বন্যার কারণ ও সমাধান বের করার পরামর্শ পানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আইনুন নিশাতের। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। গত 3 যুগে এমন বন্যা দেখেননি ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ আশপাশের মানুষ। চট্টগ্রামের পাশাপাশি বন্যায় আক্রান্ত সিলেট। বিশেষজ্ঞরা বলেন, আগামী সপ্তাহে নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা আছে উত্তরবঙ্গের জেলাগুলো। মহুরীর যে ব্যারেজটা, এটার আনুষ্ঠানিক নাম হলো কলসি সেচ প্রকল্প। সেচ প্রকল্প মানে তো আপনার পানিটা ডাইভার্ট করতে হবে, আর যখন আপনার পানি বেশি হবে তখন খুলে দেওয়া ছাড়া তো কোনো উপায় নেই। ভারত এই তাদের যে পানি অস্ত্র হিসেবে ইউজ করে, যেটা আমরা দেখি গ্রীষ্মকালে পানি দেয় না, কজলডোবার সব জলকপাট বন্ধ থাকে। দিল্লিতে প্রচুর বৃষ্টি হয়েছে, ওদের আবহাওয়া দপ্তর ইয়েলো অ্যালার্ট দিয়েছে যে সাবধান, আর ত্রিপুরার ক্ষেত্রে রেড অ্যালার্ট দিয়েছে। তো আমাদের এখানে যে কি ভাষায় দেয়, এই ভাষাটা আমরা বুঝি না। ড্যাম ও ব্যারেজের পার্থক্য না বুঝে অনেকেই অজ্ঞতাবশত বন্যার জন্য ভারতকে দায়ী করছেন বলে মনে করেন পানি বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত। প্রত্যেকটা নদীতে পানি উজান থেকে এসছে, তার অববাহিকার থেকে এসছে। পানিটা হয়েছে প্রাকৃতিকভাবে। যখন ড্যাম ক্ষতির মুখে পড়তে পারে তখনই গেট খোলা হয়। যেমন আমি যদি কালকে জানতে পারি যে আমাদের কাপ্তাইয়ের গেট খুলে দেওয়া হয়েছে, তখন ধরে নেব যে পানির লেভেল এই পর্যায়ে পৌঁছেছিল যে কাপ্তাই ড্যাম ক্ষতিগ্রস্ত হতে পারত। এবারের বন্যা থেকে শিক্ষা নিয়ে যৌথ নদীর বিষয়ে ভারত ও বাংলাদেশকে আরও জোরালো পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন নদী গবেষক শেখ রোকন। 123টা আন্তঃসীমান্ত নদী আছে, এর মধ্যে 54টা হচ্ছে স্বীকৃত দাপ্তরিকভাবে বাংলাদেশ ভারত, বাকি আরও 69টা আছে অস্বীকৃত। তো এগুলো দিয়ে পানিটা নেমে আসে, উপরে যা বৃষ্টি হয়। ভারত বাংলাদেশ তারা যদি তথ্য বিনিময় করে, সহযোগিতা করে, তাহলে বন্যার মতো দুর্যোগগুলো মোকাবেলা করা সহজ হয়। বিশেষজ্ঞরা বলেন, একসময় হুয়াংহোকে বলা হতো চীনের দুঃখ, আর খরস্রোতা গোমতীকে বলা হতো কুমিল্লার দুঃখ। গোমতী এবারও কুমিল্লার দুঃখ হলো, তবে নাব্যতা হারিয়ে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। লালবাগ ও নিউমার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে 5 দিন করে মোট 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। এছাড়া বাড্ডা থানার শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনিকে 4 দিন ও ভাটারা থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে 7 দিনের রিমান্ড দেয় একই আদালত। রাতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে দীর্ঘ শুনানির পর এ রায় দেয়া হয়। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শোনার পর আসামিদেরকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই আসামিদেরকে আরেকটি মামলা 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। এই 2 মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হক এবং আয়নাগরের কারিগর জিয়াউল হাসান এদের বিরুদ্ধে এই 2 মামলায় 5 দিন 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 37 দিন বন্ধ থাকার পর কাল থেকে চালু হচ্ছে মেট্রো রেল। তবে মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনের যাত্রী সেবা কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। বিকেলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন সময় অনুযায়ী উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিলগামী ট্রেন সকাল 7:10 থেকে 7:30 পর্যন্ত অফ আওয়ারে 10 মিনিট এবং এরপর থেকে সকাল 11:36 পর্যন্ত পিক আওয়ারে 8 মিনিটের বিরতি দিয়ে চলবে। এরপর 11:37 থেকে দুপুর 2:24 পর্যন্ত অফ পিক আওয়ারে 12 মিনিটের ব্যবধানে আসবে ট্রেন।
এছাড়া দুপুর 2:25 থেকে রাত 8:30 পর্যন্ত 8 মিনিটের বিরতিতে চলবে। এরপর থেকে রাত 9টা পর্যন্ত 10 মিনিটের ব্যবধানে ট্রেন চলার কথা জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ছাত্র জনতার আন্দোলন ঘিরে সহিংসতায় গত 18 জুলাই জননিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয় মেট্রো রেল চলাচল। ব্যাংকিং খাত সংস্কারের কারণে আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মোস্তাফিজুর রহমান। রাজধানী এফডিসিতে বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, এই সংস্কার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, ব্যক্তির বিরুদ্ধে। এ সময় ঋণ জালিয়াতি ও অর্থ পাচারকারীদের বিচারের আওতায় এনে দ্রুত শাস্তি দাবি করার দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনা করে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা। এতে নতুন বাংলাদেশের জন্য আর্থিক খাতে সুশাসন নিশ্চিতে করণীয় বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন বিতর্কিকরা। শিক্ষার্থীদের বিতর্ক পর্ব শেষে নির্ধারিত বক্তব্যে ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত সরকারের সময় নামে বেনামে লাখ লাখ কোটি টাকা ঋণ নিয়ে সুবিধাভোগীরা ব্যাংকগুলোকে ফাঁকা করে রেখে গেছে। ইউরোপ, আমেরিকা, কানাডায় তারা বাড়ি গাড়ি করে ব্যবসা বাণিজ্য করে তারা নির্বিঘ্নে জীবন যাপন করছিল। অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্যক্তিদেরকে চিহ্নিত করে পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে যারা অর্থ পাচার করেছেন তাদেরকে দেশে এনে আইন অনুযায়ী উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন। এতে প্রধান অতিথির বক্তব্যে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, পাচার হওয়া অর্থ দেশে আনার প্রক্রিয়া বেশ জটিল। এগুলোকে আনা আসা খুবই জটিল। বৈধ পথে তো কিছুই যায় নাই, সবই গেছে অবৈধ পথ। ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে যেটা গেছে সেটা হয়তো আমরা ট্রেড মিসপ্রাইসিং ইত্যাদি দিয়ে কিছুটা আমরা আইডেন্টিফাই করতে পারবো, কিন্তু হুন্ডি হাওলার মাধ্যমে যেটা গিয়েছে সেটাকে আমরা এন্ড পয়েন্ট থেকে তারপর আমি যদি পেপার ট্রেড এস্টাবলিশ করতে পারি তাহলে আমরা আনতে পারবো। তারা ক্যাশ টাকাও রাখেন নাই, স্থাবর সম্পত্তি ইত্যাদি ওখানে কিনেছেন। অনুষ্ঠানে বর্তমান সরকারের কাছে বিগত সরকারের সব আর্থিক অনিয়ম ও দুর্নীতির তথ্যসহ শ্বেতপত্র দ্রুত প্রকাশ এবং জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি জানান অতিথি ও বক্তারা। এইভাবে সংস্কার করা হচ্ছে, সেখানে কিন্তু এটা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে যে আমানতকারীদের যাতে কোনো ধরনের সমস্যা না হয়। 7,099 কোটি টাকা তারা সিএসআর ফান্ডে দিয়েছে। বঙ্গবন্ধু পরিবারের পূর্ণ কার্যক্রমের জন্য প্রায় 3,000 কোটি টাকা সেই সিএসআর ফান্ডের ব্যবহার করা হয়েছে। বন্যা দুর্গত মানুষের মধ্যে সেই সিএসআর এর ফান্ড তারা সংগ্রহ করে সেখানে বিতরণ করবেন বলে আমরা আশা করতে চাই। প্রতিযোগিতায় বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিকে হারিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটির বিতর্কিকরা বিজয়ী হয়। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দুর্নীতি হয়ে থাকলে প্রশাসন তা খুঁজে বের করবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রশাসক ডক্টর মোহাম্মদ শের আলী। রাজধানীর দয়াগঞ্জে বর্জ্য সংগ্রাহক আধার পরিষ্কার কার্যক্রম ও এসটিএস পরিদর্শন শেষে তিনি বলেন, অতীতের কথা ভুলে শহরকে নতুন করে গড়ে তোলাই এখন আমাদের প্রধান লক্ষ্য। এ সময় তিনি বলেন, টানা বৃষ্টিতে নগরীতে মশা বেড়ে যাওয়ায় তা নিধনে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। পার্টেক্স খেলার খবর। মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ড্রয়ের পথে আছে রাওয়ালপিন্ডি টেস্ট। চতুর্থ দিন শেষে পাকিস্তানের বিপক্ষে 94 রানে এগিয়ে আছে লাল সবুজের দল। আগের দিনের 5 উইকেটে 316 রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। লিটন দাস নিজের সংগ্রহকে খুব একটা সমৃদ্ধ করতে না পারলেও মধ্যাহ্ন বিরতির আগেই ক্যারিয়ারের 11তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম। মেহেদী হাসান মিরাজকে নিয়ে বাংলাদেশের ইনিংসকে সমৃদ্ধ করতে থাকেন তিনি। 191 রানে থামেন মুশফিক। মাত্র 9 রানের জন্য চতুর্থ ডাবল সেঞ্চুরি মিস করেন মিস্টার ডিপেন্ডেবল। শেষ পর্যন্ত 565 রানে অল আউট হয় বাংলাদেশ। টেস্ট ইতিহাসে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ। মিরাজের ব্যাট থেকে আসে 77 রান। 117 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে দিন শেষে পাকিস্তানের সংগ্রহ 1 উইকেটে 23 রান। 6 উইকেটে 448 রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।